নুরি নামের মেয়েটি তার বাবার ছোট্ট ভুলের কারণে প্রাণ হারায়। একজন পুলিশ অফিসার হয়েও নিজের মেয়েকে এভাবে চোখের সামনে মরতে দেখার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কি বা হতে পারে। কিন্তু এই কষ্ট একদিন রূপ নেয় প্রতিশোধে। তবে অফিসার দানিশ জানতো না যে তার এই মেয়ের প্রতিশোধ নিতে গিয়ে সে এমন এক দাবার চালে ফেসে গেছে যা তার জীবনকে একদম ওলটপালট করে দেবে। আর এই রহস্য শেষ পর্যন্ত এমন এক স্থানে গিয়ে শেষ হয় যা কল্পনারও বাহিরে। তাই সেই রহস্য ভেদ করতে চলো শুরু করি ওয়াজির মুভির এক্সপ্লেনেশন, যা শুরুতেই আমরা পরিচিত হই মেন ক্যারেক্টার দানিশ আলীকে দিয়ে। সে পেশায় একজন সাহসী আর ড্যাশিং পুলিশ অফিসার। দানিশের জীবন একদম পারফেক্ট, যাকে বলা হয় নিখুঁতভাবে সাজানো। তবে তার এই লাইফের নতুন রঙের ছোঁয়া লাগে তখন যখন সে রুহানা নামের একটা মিষ্টি মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই দুজনের বেশ ভালো লেগে যায়। রুহানাও মিষ্টি একটা হাসি দিয়ে বুঝিয়ে দেয় দানিশকে তার বেশ পছন্দ। এরপর আর কি, খুব সুন্দর করে তাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর তাদের লাইফ আরো রঙিন করে তোলে ছোট্ট এক পরী, যার নাম তারা খুব ভালোবেসে রাখে নুরি। নুরি আসার পর দিনেশ আর রুহানার সংসার যেন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এভাবে হাসি খেলার মধ্যে দিয়ে দেখতে দেখতে নুরি 4 বছরে পা দেয়। রুহানা ছোটবেলা থেকে নাচ করতে খুবই ভালোবাসতো। একদিন দানিশ তাকে নাচের ক্লাসে পৌঁছে দিতে যায়। তবে পথে রুহানার তাড়া থাকায় সে একটা দোকানের ভিতরে যায়। এদিকে গাড়ির ভিতরে নুরি আর দানিশ তখন একটা গেম খেলতে থাকে, যেখানে নুরি বলছিল 1 2 বাকল মাই শু। আর এটা দিনেশের খুব ভালো লাগে। কিন্তু কে জানতো এই হাসি খুশির মুহূর্তটা তাদের জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। হঠাৎ দানিশ খেয়াল করে তার সামনে দিয়ে একটা কালো গাড়ি ক্রস করে যাচ্ছে, আর সেই গাড়িতে বসে আছে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট রামিজ। পুলিশ অফিসার হিসেবে দানিশ সাথে সাথে তার কলিগ সারতাজকে কল করে। সে জানায় যে রামিজ এই মুহূর্তে তো দিল্লিতে তার চোখের সামনে আছে। সারতাজ এটা শুনে পুরো অবাক হয়ে যায়। সে বলে আপডেট অনুযায়ী তো রামিজের এখন পাকিস্তান থাকার কথা। কিন্তু দানিশ কোনো কথাই শোনে না। সে একাই নুরিকে নিয়ে রামিজের গাড়ির পিছু করতে থাকে। দানিশ নুরিকে নিয়ে রামিজকে ফলো করতে করতে একটা ফাঁকা গলির ভিতর ঢুকে যায়। আর ঠিক তখনই শুরু হয় আসল কেওয়াস। রামিজের লোকেরা বুঝতে পারে যে কেউ তাদের ফলো করছে, তাই তারা দানিশের গাড়ির দিকে লাগাতার গুলি ছুটতে থাকে। নুরি তখন পিছনের সিটে ভয়ে চিৎকার করে ওঠে। দানিশ নিজেদের প্রজেক্ট করার জন্য রামিজদের উপরেও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে রামিজের কিছু না হলেও দানিশের শরীরে গুলি লেগে যায়। সেই অবস্থাতেই সে নুরিকে সেভ করতে গেলে রামিজরা পেয়ে যায় সুযোগ। তারা সেখান থেকে স্পিডে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু দানিশ তখনই পিছে ঘুরে তাকাতে তার পুরো পৃথিবীটা যেন থমকে পড়ে। সে দেখে ছোট্ট নুরি পিছনের সিটে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পাগলের মতো গাড়ি চালিয়ে সে নুরিকে নিয়ে হসপিটালে পৌঁছায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ডক্টর জানায় তাদের ছোট্ট পরীটা আর বেঁচে নেই। এই খবর পেয়ে রুহানা যখন ছুটে আসে তখন কান্নায় চারিপাশ ভারী হয়ে যায়। নিজের মেয়ের এই পরিণতির জন্য পুরোপুরি সে দানিশকে দায়ী করে। নুরির দাফন শেষে দানিশ কবরের পাশে একদম পাথরের মতো বসে থাকে। তার ভিতরের গিলটা যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। সে বারবার ভাবে যদি সে নুরিকে নিয়ে রামিজদের পিছু না নিত তাহলে হয়তো নুরি আজ তাদের মাঝে বেঁচে থাকতো। রুহানাও সুখে একদম স্তব্ধ হয়ে পড়েছিল। সে কোনোভাবেই দানিশকে ক্ষমা করতে পারে না। মুহূর্তেই তাদের সাজানো পরিবারটা তাসের ঘরের মতন ভেঙে পড়ে। দানিশের এই ভয়াবহ মানসিক অবস্থা দেখে সারতাজ তাকে নিজের বাসায় নিয়ে যায়। একটু শান্তিতে ঘুমানোর জন্য সে দানিশকে কয়েকটা ঘুমের ওষুধ দেয়। কিন্তু গল্পের আসল টুইস্ট তো কেবলই শুরু। দানিশ ঘুমানোর ভান করে শুয়ে থাকলেও তার কান থাকে বাইরের দিকে। ঠিক তখনই এসিপি সারতাজকে কল করে। এসিপি জানায় তারা রামিজকে দিল্লির একটা পরিত্যক্ত কলোনিতে ট্রেস করে ফেলেছে। আজ রাতেই তারা একটা ইমার্জেন্সি মিশন অপারেট করতে যাচ্ছে। এসপি সারতাজকে কড়া নির্দেশ দেয় রামিজকে জীবিত ধরতে। আর দানিশ যেন কোনোভাবেই এই মিশনের ব্যাপারে জানতে না পারে, কারণ তার বর্তমান মানসিক অবস্থা যে কোনো মিশনকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে ভেতরের রুমে শুয়ে থাকা এক বিধ্বস্ত বাবা তাদের সব কথা শুনে ফেলেছে। মাঝরাতে সারতাজ তার টিম নিয়ে মিশন শুরু করে। সবকিছু তাদের প্ল্যান মতোই চলতে থাকে। তারা খুব সাবধানে ফোর্স নিয়ে রামিজের ডেরায় ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে দানিশ। ঘুমের ওষুধের প্রভাবে দানিশ ঠিক মতো দাঁড়াতেও পারে না।
তবে তার চোখে মুখে জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। দানিশকে দেখে এসপি সহ সবাই ঘাবড়ে যায়। তারা চেয়েছিল গোপনে মিশনটা শেষ করতে, কিন্তু দানিশ সোজা গিয়ে রামিজের গাড়িতে ব্লাস্ট করে দেয়। এতে করে রামিজ আর তার লোকেরা সাবধান হয়ে পড়ে। এদিকে দানিশ জানে ভেতরে গিয়ে সে রামিজকে মারতে পারবে না, তাই সে এমন এক চাল চালে যাতে রামিজ নিজেই বাইরে বেরিয়ে আসে। রামিজের লোকেরা গুলি ছুটতে শুরু করলে চারিপাশ থেকে পুলিশও ফায়ার দেয়। শুরু হয় এক তুমুল গোলাগুলি। এই সুযোগে দানিশ রামিজের লোকদের মারতে মারতে বিল্ডিং এর পিছনে চলে যায়। রামিজ তখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দানিশ তাকে আটকে ফেলে। আর কোনো সুযোগ না দিয়ে রামিজকে সেই সেখানেই মেরে ফেলে তার মেরে হত্যার প্রতিশোধ নেয়, যার ফলে সারতাজের টিম রামিজকে জীবিত ধরতে পারে না। তাই পুলিশ অফিসাররা দানিশের উপর প্রচন্ড ক্ষেপে যায়। তারা জানায় রামিজ এখানে বড় কোনো পলিটিশিয়ানের সাথে দেখা করতে এসেছিল। এখন তার মারা যাওয়ার কারণে তাদের মিশন ফেল হয়। এই কাজের জন্য সিনিয়ররা দানিশকে সাসপেন্ড করে দেয়। তবে দানিশের এসব কিছু নিয়ে মাথা ব্যথা থাকে না। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তাই সেদিন রাতে সে নুরির কবরের পাশে গিয়ে নিজেকে নিজে শেষ করার সিদ্ধান্ত নেয়। দানিশ নিজের দিকে বন্দুক তাক করে ট্রিগার প্রেস করতে যাবে, ঠিক তখনই তার চোখে একটা গাড়ির হেডলাইট এসে পড়ে। সে প্রচন্ড বিরক্ত হয়ে লাইট অফ করতে বলে, কিন্তু গাড়িটা ততক্ষণে সেখানে দাঁড়িয়েই থাকে। এরপর চুপচাপ লাইট অফ করে গাড়িটা হঠাৎই চলে যায়। কিন্তু এদিকে দানিশের ফোকাস নষ্ট হয়ে যাওয়ায় তার আর সুইসাইড করা হয় না। সে কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। এর কিছুক্ষণ পর সে খেয়াল করে গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা মানিব্যাগ পড়ে আছে। এই মানিব্যাগে রয়েছে একটা বাচ্চা মেয়ের ছবি আর ওমকার নামের একটা লোকের আইডি কার্ড। যাই হোক, পরের দিন সকালে মানিব্যাগ ফেরত দিতে দানিশ ওমকারের বাড়িতে যায়। সে কলিং বেল দেওয়ার আগে একদল চঞ্চল বাচ্চা সেখানে ছুটে আসে। পাম্মি নামের এক মহিলার দরজা খুলতে বাচ্চারা ভেতরে ঢুকে যায়। দানিশ মানিব্যাগ দেখিয়ে বলে যে সেটা ফেরত দিতে এসেছে। পাম্মি তাকে ভেতরে নিয়ে গেলে সেখানে দানিশ দেখে পণ্ডিতজি অর্থাৎ ওমকার বাচ্চাদের অভিনয় শেখাচ্ছে। দানিশকে দেখে পণ্ডিতজি ধন্যবাদ জানায়। সে বলে এই মানিব্যাগে যার ছবি দেখছেন সে আমার মেয়ে নিনা। গত বছর সিঁড়ি থেকে পড়ে সে মারা যায়। দানিশ এসব শুনে তাকে সমবেদনা জানিয়ে চলে আসতে চায়, কিন্তু তখনই পণ্ডিতজি বলে আমি নুরির খবর শুনেছি। কাল আমি নুরির কবরের কাছেই গিয়েছিলাম, আপনাকে ডিস্টার্ব করতে চাইনি বলে চলে আসি। দানিশ অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে নুরিকে কিভাবে চেনে। তখন পণ্ডিতজি জানায় নুরির রুহানার সাথে তার কাছে দাবা খেলা শিখতে আসতো। পণ্ডিতজি ছিল একজন স্টেট লেভেলের দাবা চ্যাম্পিয়ন। সে দানিশকে বলে আপনি চাইলে এখানে এসে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন, মনে হবে হয়তো আপনি নুরির সাথে আছেন। আমিও ওদের মাঝে আমার নিনাকে খুঁজে পাই। এই সব কথা শোনার পরেও দানিশ কিছু না বলে সেখান থেকে চলে আসে। কিন্তু বাড়িতে ফিরেও দানিশের বারবার নুরির কথা মনে পড়ে। একা একা এই কষ্ট সহ্য করতে সে পারে না। তাই মনকে শান্ত করতে সে পরের দিন পণ্ডিতজির বাড়িতে যায়। দানিশ দাবা খেলতে পারতো না বলে বাচ্চারা তাকে সহজে হারিয়ে দেয়। পণ্ডিতজি তখন তাকে মোটিভ করে, আর এরপর থেকে দানিশ প্রায় প্রতিদিনই সেখানে গিয়ে দাবা শিখতে শুরু করে। পণ্ডিতজি নিজ হাতে ধরে দানিশকে দাবা শেখাতে থাকে। সে দানিশকে দাবার একটা গভীর ফিলোসফি বোঝায়। সে জানায় জীবনে কোনো সেকেন্ড চান্স নেই, কিন্তু দাবায় আছে। সে আরো শেখায় এই খেলায় হেরে গিয়ে জিতে যেতে হয়। ধীরে ধীরে দানিশ একজন ভালো প্লেয়ার হয়ে ওঠে, আর এভাবেই পণ্ডিতজির সাথে তার একটা অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তবে এই বন্ধুত্বের পিছনে কত বড় যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা দানিশ ঘুণ অক্ষরেও টের পায় না। তবে সেই টুইস্টে যাওয়ার আগে এক্সপ্লেইনটা এনজয় করলে লাইক দিতে কিন্তু মোটেও ভুলে যেও না। যাই হোক, এভাবে দাবার বোর্ডে সময় কাটাতে কাটাতে একদিন হুট করেই গল্প একটা মোড় নেয়। খেলা চলাকালীন পণ্ডিতজি হঠাৎ দানিশকে জিজ্ঞেস করে নিজের মেয়ের খুনিকে নিজ হাতে মারতে কেমন লেগেছে। দানিশ তো এমন প্রশ্নে একটু চমকে ওঠে। তখন পণ্ডিতজি বেশ শান্ত গলায় বলে সেও একটু শান্তি পেতে চায় তার মেয়ে নিনার খুনিকে মেরে। এই কথা শুনে তো দানিশ পুরো চমকে ওঠে। সে সাথে সাথে বলে আপনার মেয়ে তো সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, তাহলে তাকে খুনটা করবে কে? তখনই পণ্ডিতজি এমন একটা নাম নেয় যা শুনে দানিশের চোখ কপালে ওঠার জোগাড়। এই নামটা হলো ইয়াজাদ কোরাইশি, যে কিনা এই শহরের অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান আর সমাজসেবক। পণ্ডিতজি জানায় নিনা ইয়াজাদের মেয়ে রুহিকে দাবা শেখাতে যেত, আর একদিন সেখান থেকে কল আসে যে নিনা নাকি পা পিছলে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে ইয়াজাদ কোরাইশির চোখের দিকে তাকিয়ে পণ্ডিতজি বুঝে যায় নিনা মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। এই কথা শোনার পর দানিশের মাথায় যেন এক পোকা ঢুকে যায়। সে বাড়িতে গিয়ে
ইয়াজাদ কুরাইশির অতীত নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয়। সেখান থেকে সে জানতে পারে যে ইয়াজাদ আগে কাশ্মীরের এক সাধারণ গ্রামের বাসিন্দা ছিল। প্রায় 8 বছর আগে তাদের গ্রামে এক ভয়াবহ টেরোরিস্ট অ্যাটাক হয়। সেই অ্যাটাকে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেলেও শুধু বেঁচে যায় ইয়াজাদ আর তার ছোট্ট মেয়ে রুহি। এই ট্র্যাজেডির কারণে ইয়াজাদ সাধারণ মানুষের কাছে অনেক সিম্প্যাথি পায়, আর সেটাকে কাজে লাগিয়েই সে ইলেকশন জিতে এত বড় পলিটিশিয়ান হয়ে উঠেছে। এই সব দেখে দানিশ তখন তার বন্ধু সারতাজের কাছে নিনার কেসের ফাইল সম্পর্কে জানতে চায়। তবে সারতাজ জানায় যে এটা একদমই সিম্পল একটা অ্যাক্সিডেন্ট ছিল। ঘটনার সময় রুহি নিজ ঘরে থাকায় সে কিছুই দেখেনি। কিন্তু দানিশের মনে কেন যেন খটকা লাগে, কারণ ওইটুকু একটা বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো আর রুহি কিছু টের পেল না। এটা তো লজিক্যাল কোনোভাবেই সম্ভব নয়। পরের দিন দানিশ সরাসরি ইয়াজাদ কুরাইশির অফিসে গিয়ে হাজির হয়। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে সে ইয়াজাদের সাথে দেখা করতে চায়, কিন্তু ঠিক তখনই সেখানে দানিশের দুজন সিনিয়র অফিসার এসে হাজির হয়ে পড়ে। তারা আসা মাত্র ইয়াজাদ খুব টেকনিক্যালি দানিশকেও ভিতরে ডেকে নেয়। ইয়াজাদ এবার তার কাজের খুব প্রশংসা করে বলে যে টেরোরিস্ট রামিজকে মেরে দানিশ অনেক বড় কাজ করেছে। এরপর দানিশ যখনই নিনার সিঁড়ি থেকে পড়ার ব্যাপারে প্রশ্ন করে তখন ইয়াজিদের চেহারা যেন মুহূর্তে বদলে যায়। সে সিনিয়রদের দিকে তাকিয়ে ইনডাইরেক্টলি দানিশকে হুমকি দেয়। সে বলতে থাকে, পণ্ডিতজি জীবন অনেক আঘাত পেয়েছে, তার কাশ্মীরের বাড়ি পুড়েছে, অ্যাক্সিডেন্টে সে পা হারিয়েছে, আর এখন মেয়ের শোকে তার মাথা ঠিক নেই। তাই এসব নিয়ে ঘাটাঘাটি না করে দানিশের উচিত নিজের চরকায় তেল দেওয়া। এই সব কথা শেষে অফিস থেকে বের হওয়ার পর সিনিয়ররা দানিশকে আচ্ছা মতো ধমক দেয়। তারা তাকে কড়া ওয়ার্নিং দেয় যে যেন সে সব কেস থেকে দূরে থাকে। এই সব কারণে মন খারাপ করে দানিশ পণ্ডিতজির কাছে যায় দাবা খেলতে। সেদিন তারা একটু অন্যরকম দাবা খেলে, যেখানে দাবার গুটি থাকে ছোট্ট ছোট্ট মদের গ্লাসের ভিতর। যেই দাবার গুটি হারবে তাকে সেই গ্লাসে ড্রিঙ্কস খেয়ে নিতে হবে। আর এভাবেই এই রুলসে খেলতে খেলতে তারা দুজনেই বেশ মাতাল হয়ে যায়, আর কথায় কথায় রুহানার প্রসঙ্গ উঠে আসে। তখন পণ্ডিতজি বুঝতে পারে যে দানিশ কতটা কষ্টে আছে রুহানাকে ছাড়া। তাই পরের দিন পণ্ডিতজি সোজা রুহানার কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করে তার বাচ্চাদের একটা নাটকের জন্য নাচ শেখাতে। অনেক বোঝানোর পর রুহানা ফাইনালি রাজি হয়ে যায়। এদিকে দানিশ চলে যায় ইয়াজাদের মেয়ে রুহির স্কুলে। সে বুঝতে পারে আসল ক্লু এই বাচ্চা মেয়েটার কাছে আছে। স্কুলের অন্যান্য বাচ্চারা যখন খেলছিল তখন রুহি এক কোণে মন খারাপ করে বসে একটা স্কেচ বুকে আঁকাআঁকি করছিল। দানিশ এসে নিজেকে নিনার বন্ধুর পরিচয় দিয়ে রুহির সাথে কথা বলার চেষ্টা করে। এভাবেই দানিশ যখন নিনার ব্যাপারে কথা বলছিল তখন রুহির চেহারায় একটা অদ্ভুত আতঙ্কের ছাপ ফুটে ওঠে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিনার মৃত্যুর দিন রুহি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, আর ইয়াজাদ সেই জিনিসটা দূর থেকে দেখে নেয়। রুহি দানিশকে আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই এক মহিলা এসে তাকে রেগে মেগে নিয়ে চলে যায়। এই রিয়াকশন দেখে দানিশ পুরোপুরি শিওর হয়ে যায় যে নিনার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এদিকে ইয়াজাদও খবর পেয়ে যায় যে দানিশ রুহির সাথে দেখা করতে স্কুলে এসেছিল। তাই সে রুহিকে একবারে চরম ভাবে হুমকি দেয় যেন সে ভুলেও কাউকে কিচ্ছু না বলে। বাচ্চা মেয়ের রুহি তো ভয় একদম কুকড়ে যায়। এর মধ্যেই সারতাজ এসে দানিশকে জানায় যে পণ্ডিতজি থানায় গিয়ে নিনার কেস রিওপেন করার জন্য অনেক ঝামেলা করছে। এই কথা শুনে দানিশ ছুটে থানায় যায় আর সিনিয়রদের বকাঝকা থেকে পণ্ডিতজিকে কোনো রকম বুঝিয়ে বাইরে নিয়ে আসে। কিন্তু পণ্ডিতজি তো ভিতরে ভিতরে একদম ফুঁসছিল। সে কোনোভাবেই শান্ত হতে পারছিল না। পরের দিন সে খুব সুন্দর করে স্যুট বুট পরে বুকে নিনার একটা ঝুমকা লাগায় আর এরপর সোজা চলে যায় সংসদ ভবনের সামনে। ঠিক সেই সময় সেখান দিয়ে ইয়াজাদ কুরাইশির গাড়িবহর যাচ্ছিল। পুলিশ এসে পণ্ডিতজিকে রাস্তা থেকে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু পণ্ডিতজি তার হাতে থাকা একটা জুতো বের করে সোজা ইয়াজিদের গাড়ির উপর ছুঁড়ে মারে। সবার সামনে এই অপমানটা ইয়াজাদের ইগোতে খুব মারাত্মকভাবে লাগে। আর ঠিক এই ঘটনার পরেই শুরু হয়ে যায় আমাদের গল্পের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। এই অধ্যায়ে এন্ট্রি নেয় এক ভয়ঙ্কর ছায়ামূর্তি যে নিজেকে ওয়াজির বলে দাবি করে। সে শুধু হুমকি দেয় না, দাবার বোর্ডের মতন মানুষের জীবন নিয়েও সে সাইকো গেম খেলতে ভালোবাসে। তবে ওয়াজি ঠিক কতটা ভয়ঙ্কর সেই থ্রিলিং পার্টে যাওয়ার আগে এখনো যদি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো জুতো মারার এই ঘটনা ঠিক পরের রাতের বেলায় দানিশের কাছে পাম্মির একটা ফোন আসে। এই ফোনে ওপাশ থেকে পাম্মি একদম কাঁপছিল আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল পণ্ডিতজির মারাত্মক
আত্মচিৎকার। দানিশ বুঝতে পারে বড় কোনো বিপদ হয়েছে, তাই সে দ্রুত সারতাজকে নিয়ে পণ্ডিতজির বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখে এক ভয়ানক দৃশ্য। পণ্ডিতজির প্রিয় দাওয়ার বোর্ড ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর সে ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। পণ্ডিতজি জানায় অন্ধকারে একটা ছায়া মূর্তি এসে তাকে লাথি দিয়ে ফেলে দেয় আর ছড়া সুরে বলতে থাকে হামটি ডামটি সাটানওয়াল। লোকটা নিজেকে পরিচয় দেয় ওয়াজির বলে, যে দাবার ঘোড়ার আড়াই চালে চলে। হাতি তো চলে কোনাকুনি, কিন্তু ওয়াজির যে কোনো দিকে গিয়ে একদম শেষ করে দিতে পারে। এরপর সে পণ্ডিতজির বুকে আর হাতে ছুরি দিয়ে আঘাত করে, তারপর হুইল চেয়ারে আগুন লাগিয়ে দিয়ে ইয়াজেদের থেকে দূরে থাকার ওয়ার্নিং দিয়ে চলে যায়। এই ভয়াবহ ঘটনার পর পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে আর দানিশ পণ্ডিতজিকে কথা দেয় যে তার গায়ে আর একটা আঁচড়ও সে লাগতে দেবে না। কিন্তু সেই রাতেই দানিশের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। এই স্পিকারের উপাস থেকে ভেসে আসে ওয়াজিরের সে ভয়ঙ্কর গলা। ওয়াজির দানিশকে রীতিমতো চ্যালেঞ্জ করে বলে যে পণ্ডিতজি জুতো ছুঁড়ে মেরেছে আর সে এর জবাব দেবে সরাসরি বোম মেরে। দানিশ তো এই কথা শুনে পুরো মাথায় খারাপ হয়ে যায়। সে সাথে সাথে ডিসাইড করে যে ওয়াজিদদের ফোন ট্যাপ করতে হবে। একজন মিনিস্টারের ফোন ট্যাপ করা অনেক বড় রিস্ক হলেও দানিশের জেদের কাছে হার মেনে সারতাজ শেষমেশ রাজি হয়ে যায়। তারা একটা মাইক্রোভ্যানে বসে সিক্রেটলি ফোন রেকর্ড শুনতে থাকে আর এখান থেকেই সে জানতে পারে যে শুক্রবার রাতে হাউস খাস গার্ডেনে ইয়াজেদ তার কোনো এক লোকের সাথে মিটিং করবে। এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই দানিশ আর সারতাজ হাউস খাস গার্ডেনে গিয়ে হাজির হয় ওয়াজিরকে ধরতে। অনেক খোঁজাখুঁজির পর তারা সন্দেহভাজন একজনকে গান পয়েন্টে ধরে, কিন্তু তখনই দানিশের ফোনে ওয়াজিরের কল বেজে ওঠে। ওয়াজির হাসতে হাসতে বলে যে একটা ফেক ইনফরমেশন পেয়ে দানিশ এত দূরে ছুটে এসেছে, অথচ তার উচিত ছিল পণ্ডিতজির দিকে নজর রাখা। এই কথা শুনে দানিশ বুঝতে পারে যে ওয়াজির তার সাথে একটা ডার্ক মাইন্ড গেম খেলেছে আর সে সব সময় লুকিয়ে আছে পণ্ডিতজির আশেপাশে। এদিকে এই ঝামেলার মাঝে একটা ভালো জিনিস হয়, রুহানা বাচ্চাদের নাটকের জন্য পণ্ডিতজির বাড়িতে আসা শুরু করে। এছাড়াও রুহানা দানিশের মাঝে বরফ গলতে শুরু করে আর অনেক দিন পর রুহানা নিজের ইচ্ছায় দানিশের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। এদিকে দানিশ একদিন পণ্ডিতজিকে বাড়িতে ড্রপ করতে গিয়ে দেখে যে দরজার ভেতর থেকে একটা অদ্ভুত গান বাজছে। সে সাথে সাথে বন্দুক বের করে সতর্ক হয়ে ভিতরে ঢোকে আর দেখে যে দাবার বোর্ডের ছোট্ট একটা ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। সেখানে ওয়াজিরের রাখা একটা চিরকুট ছিল যেখানে লেখা ছিল ইয়াজেদ কাশ্মীরে যাচ্ছে, তাকে আটকাও, নাহলে পরের বার দাবার বোর্ডের বদলে পণ্ডিতজি নিজেই পড়বে। দানিশ এটা জানার পর সেখানে কাশ্মীরের একটা টিকিটও দেখতে পায়। সে আর কোনো রিস্ক না নিয়ে পণ্ডিতজিকে সাথে সাথে একটা সেফ হাউসে নিয়ে আসে। সেই রাতে সেফ হাউসের ডিনারের পর রুহানা তার সব অভিমান ভুলে দানিশকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। কিন্তু তাদের এই ইমোশনাল রিউনিয়নের মাঝেই হঠাৎ দানিশের ফোন বেজে ওঠে। এই ফোনে ওয়াজির জানায় পণ্ডিতজি প্লেন ছাড়াই আকাশে ওড়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। ওয়াজিরের মুখে এই কথা শুনে দানিশের পুরো পৃথিবী যেন এক সেকেন্ডের জন্য থমকে যায়। সে এক মুহূর্ত দেরি না করে পণ্ডিতজিকে বাঁচানোর জন্য পাগলের মতন রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তায় জ্যাম থাকায় সে এক লোকের বাইক ছিনিয়ে নিয়ে সোজা ফুটপাতের উপর দিয়ে হাই স্পিডে ড্রাইভ করতে থাকে। এছাড়াও পথে মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও সে হাল ছাড়ে না। তার শরীর থেকে রক্ত ঝরলেও সে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়াতে দৌড়াতে পণ্ডিতজির গাড়ির সামনে পৌঁছায়। এভাবে পণ্ডিতজিকে গাড়ির ভিতরে সুস্থ দেখে দানিশ সবে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে আর ঠিক তখনই ওয়াজির কল করে বলে গেম ওভার। চোখের পলক ফেলার আগেই পণ্ডিতজির গাড়িতে এক বিশাল বিস্ফোরণ হয় আর দানিশ ছিটকে পড়ে জ্ঞান হারায়। তো প্রশ্ন হচ্ছে, পণ্ডিতজি কি সত্যিই মারা গেল নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো মাস্টার প্ল্যান? জ্ঞান ফেরার পর দানিশ হসপিটালের বেডে শুয়ে শুয়ে টিভি নিউজ দেখছিল। সেখানে দেখা যাচ্ছিল ইয়াজেদ কুরাইশি কাশ্মীরে ইলেকশনের ক্যাম্প করছে আর পাবলিক তাকে হিরোর মতো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দানিশের মাথার একদম তার ছিঁড়ে যায়। নিজের চোখের সামনে বেস্ট ফ্রেন্ডকে মরতে দেখে সে এমনিতেও একটা ট্রমার মধ্যে ছিল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা কাশ্মীরে যাওয়ার ডিসিশন নিয়ে ফেলে। যাওয়ার আগে সে ঘুমন্ত রুহানাকে মন ভরে একবার দেখে নেয়। সে রুহানার জন্য একটা ইমোশনাল চিঠি লিখে যায় যেখানে লেখা থাকে, যদি আমি ফিরে না আসি তবে ভেবে নিও আমি নুরির কাছে চলে গেছি। সে একজন ব্যর্থ বাবা বা স্বামী হতে পারে, কিন্তু সে কোনোভাবে একজন ব্যর্থ বন্ধু হতে চায় না। এভাবে কাশ্মীরে পৌঁছে দানিশ সবার আগে সেখানকার লোকাল এসপির সাথে দেখা করে। সে এসপিকে তার পুরো প্ল্যান খুলে বলে এবং ইয়াজিদকে ধরার জন্য তার হেল্প চায়।
তবে এসপি তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে পুলিশ আর আর্মিরা তো হাই সিকিউরিটির মধ্যে ইয়াজাদের কাছে যাওয়া মানে আক্ষরিক অর্থে একটা সুইসাইড মিশন। কিন্তু দানিশের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এই পাগলকে এখন কোনোভাবে আটকানো যাবে না। তাছাড়াও দানিশ অতীতে একবার এই এসপির প্রাণ বাঁচিয়েছিল, তাই এসপি নিজের লাইফের রিস্ক নিয়ে হলেও তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে ইয়াজাদ কুরাইশি নিজেকে একজন মহৎ সমাজসেবক হিসেবে প্রমাণ করতে থাকে। সে টাউন হলে একটা বড় সংবর্ধনা অনুষ্ঠানে স্পিচ দিচ্ছিল, আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগানোর জন্য দানিশ আর এসপি মিলিয়ে এক মারাত্মক মাস্টার প্ল্যান সেট করে ফেলে। অনুষ্ঠান যখন একদম জমজমাট, ঠিক তখনই এসপি হলের বাইরে ছোট্ট কয়েকটা ব্লাস্ট করে চারিদিকে ক্যাওয়াস তৈরি করে দেয়। ব্লাস্টের শব্দ শুনে সিকিউরিটি গার্ডরা সাথে সাথে ইয়াজাদকে প্রোটেকশন করে একটা সেফ রুমের দিকে নিয়ে যেতে থাকে। আর এই সুযোগের জন্যই আমাদের হিরো দানিশ এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। সেও একদম চুপচাপ তাদের পিছে পিছে সেই সেফ রুমে চলে যায়। সেখানে ঢোকার পথে ইয়াজাদের বডিগার্ডদের সাথে দানিশের এক মারাত্মক লেভেলের ফাইট শুরু হয়। একজন সুপারম্যানের মতন সবাইকে এক হাতে ঘায়েল করে নিয়ে দানিশ সোজা ইয়াজিদের রুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই সেই ইয়াজাদকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ওয়াজিরের আসল পরিচয় জানার জন্য তাকে চাপ দিতে থাকে। কিন্তু ইয়াজাদ এমন রিয়্যাক্ট করে যেন সে ওয়াজির নামে কাউকে জীবনে চেনেই না। ঠিক এই টেনশন আর থ্রিলের মাঝেই খাটের নিচ থেকে ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে ইয়াজাদের মেয়ে রুহি। দানিশ বাচ্চা মেয়েটাকে দেখে তাকে সেফলি রুমের বাইরে চলে যেতে বলে। ইয়াজাদ তখন রুহিকে খুব মিষ্টি করে ডাকতে থাকে আর তার নিজের কাছে আসার জন্য ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে। কিন্তু এরপর যা ঘটে সেটা দেখার জন্য দানিশ তো দূরে থাক, তোমরাও হয়তো প্রস্তুত ছিলে না। রুহি ইয়াজাদের কাছে না গিয়ে দৌড়ে দানিশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আর ঠিক এই মুহূর্তে গল্পে এমন একটা মাইন্ড ব্লোয়িং টুইস্ট রিভিল হয় যা পুরো মুভির ডাইমেনশনটাকে চেঞ্জ করে দেয়। রুহি কাঁদতে কাঁদতে জানায় যে এই ইয়াজাদ কুরাইশি তার আসল বাবা নয়, সে মূলত একজন ভয়ঙ্কর টেরোরিস্ট। 8 বছর আগে রুহিদের গ্রামে যখন হামলা হয় তখন এই ইয়াজাদ একাই রুহির আসল বাবা সহ পুরো গ্রামকে গুলি করে মেরেছিল। পরে আর্মি চলে আসলে সে বাঁচার জন্য ছোট্ট রুহিকে জড়িয়ে ধরে তার বাবার সাথে নাটক করে। আর এই সত্যটাই রুহি তার ম্যাম নিনাকে বলে দিয়েছিল, যার ফলে ইয়াজাদ তাকে সিঁড়ি থেকে ফেলে খুন করে দেয়। এই কথা শোনার পর দানিশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে হিসাব মেলাতে পারে যে নুরির মৃত্যুর দিন রামিজরা এই ইয়াজাদের সাথে দেখা করতে এসেছিল। তার মানে শুধু নিনা বা পণ্ডিতজি নয়, তার নিজের মেয়ে নুরির মৃত্যুর পিছনেও আসলে এই মাস্টারমাইন্ড ইয়াজাদ কুরাইশি নিজেই। রাগ, দুঃখ আর ক্ষোভে দানিশের হাত কাঁপতে থাকে, আর 1 সেকেন্ডও না ভেবে সে সাথে সাথে ট্রিগার চেপে ইয়াজিদকে সেখানে চিরতরে শেষ করে দেয়। কিন্তু তোমরা কি ভাবছো মুভি এখানেই শেষ? তাহলে প্রশ্ন হচ্ছে আসলে ওয়াজিরটাকে? ইয়াজাদ কুরাইশের মৃত্যুর পর চারিদিকের পরিস্থিতি একদম শান্ত হয়ে যায়। রুহি পুলিশের কাছে ইয়াজাদের আসল পরিচয় আর সব সত্য খুলে বলে। দানিশ আর এসপি সব লিগ্যাল ঝামেলা থেকে খুব সহজেই বেঁচে যায়। এরপর সবকিছু স্বাভাবিক হলে রুহানা বাচ্চাদের নিয়ে পণ্ডিতজির লেখা একটা নাটক মঞ্চস্থ করে। এই নাটকের অডিয়েন্সে দানিশ, রুহি সহ আরো অনেকে উপস্থিত ছিল। নাটকটা মূলত দাবার গুটি নিয়ে খেলা একটা দারুণ রূপকথার গল্প ছিল। সেখানে ব্যাকগ্রাউন্ডে রুহানা ন্যারেশন দিচ্ছিল আর বলছিল দাবার রাজ্যে এক দুর্বল পেয়াদা বাস করত। একদিন এক দুষ্টু রাজা তাকে খুব কাঁদিয়ে দেয়। পেয়াদা তখন সৃষ্টিকর্তার কাছে বিচার চাইলে সে বলে দাবার সঠিক চাল চাললে সে নিজেই রাজাকে শাস্তি দিতে পারবে। পেয়াদার তো কোনো ক্ষমতা নেই, তাই সে এক শক্তিশালী হাতির সাথে বন্ধুত্ব করে। এরপর পেয়াদাটা নিজে সুইসাইড করে হাতিটাকে প্রচন্ড রাগিয়ে দেয়, আর সে রাগী হাতি গিয়ে দুষ্টু রাজাকে পিষে মেরে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেয়। এই নাটকটা দেখতে দেখতে গ্যালারিতে বসা দানিশের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে হঠাৎ করেই দাবার বোর্ডের সাথে নিজের রিয়েল লাইফের হিসেব মেলাতে থাকে। সে বুঝতে পারে যে রূপকথার সে রাগী হাতিটা আর কেউই নয়, বরং সে নিজে। আর সেই দুর্বল পেয়াদাটা হলো আমাদের পণ্ডিতজি, যে কিনা প্রতিশোধের জন্য হাতিটাকে সূক্ষ্মভাবে ব্যবহার করেছে। এই রিয়ালাইজেশন মাথায় আসতেই দানিশ পাগলের মতো ছুটে যায় পণ্ডিতজির কাজের মেয়ে পাম্মির কাছে। পাম্মিকে সে খুব সিরিয়াসলি জিজ্ঞেস করে যে হামলার দিন রাতে সে সত্যি কি কোনো ওয়াজিরকে চোখে দেখেছিল। পাম্মি তখন আমতা আমতা করে জানায় যে সে আসলে কাউকেই দেখেনি, শুধু সে দেখেছে জানলা নড়তে। তবে পণ্ডিতজি তাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলেছিল দানিশ যখন ওয়াজিরকে খুঁজতে আসবে তখন যেন এটা তাকে দেওয়া হয়। দানিশ কাঁপা কাঁপা হাতে পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে, আর এবার স্ক্রিনে ভেসে ওঠে পণ্ডিতজির একটা ভিডিও।
আর ঠিক এই মুহূর্তেই মুভির সবচেয়ে বড় আর মাইন্ড ব্লোয়িং মিস্ট্রিটা রিভিল হয়, যা দেখে তুমিও লিটারেলি হা হয়ে যাবে। ভিডিওতে পণ্ডিতজি হাসি মুখে বলছে দানিশ যাকে এত হন্যে হয়ে খুঁজছে সে ভয়ঙ্কর ওয়াজির আসলে কেউই নয়, বরং সেই ওয়াজির ছিল খোদ পণ্ডিতজি নিজে। আসলে তার কাছে ইয়াজাদকে মারার মতন কোনো পা, বন্দুক বা ক্ষমতা ছিল না, তা শুধু ছিল একটা শার্প ব্রেন। তাই সে টিভিতে দানিশকে রামিজের উপরে পাগলের মতো গুলি চালাতে দেখে তাকে নিজের হাতি বানানোর একটা মাস্টার প্ল্যান করে ফেলে। তাই তো কবরস্থানে সে ইচ্ছে করে নিজের মানিব্যাগ ফেলে এসেছিল যেন দানিশ একা একা তাকে খুঁজে বের করে। এরপর সে নিজের উপর নিজের হামলার একটা ফেক নাটক সাজিয়ে ভয়েস চেঞ্জ করে দানিশকে হুমকি দিত যেন দানিশ ইয়াজাদের উপরে অন্ধের মতো রেগে যায়। পণ্ডিতজি ভিডিওতে আরো বলে যে দাবা খেলার একটা স্পেশাল চাল আছে যাকে সে বলে ওমকার নাথ স্পেশাল, আর এই স্পেশাল চালে যেখানে হেরে গেলেই আসল গেমটা জেতা যায়। আর নিজের গাড়িতে ব্লাস্ট করাটাই ছিল তার জীবনের শেষ আর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক চাল, কারণ সে জানতো তার এই মৃত্যুর শোকেই দানিশ সোজা কাশ্মীরে গিয়ে ইয়াজাদকে কাছে টেনে নিয়ে যাবে। ভিডিওর শেষে পণ্ডিতজি খুব ইমোশনাল হয়ে বলে চেকমেট দানিশ আলী, গেম ওভার। আমি এখন উপরে গিয়ে নীলিমা নিনার সাথে সেই ফেভারিট গানটা শুনবো, আর তুমি নিচে রুহির সাথে একসাথে ভালো থেকো। এই কথা শুনে দানিশের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, কারণ সে বুঝতে পারে যে তার বন্ধু তার সাথে বেইমানি করেনি, বরং তাকে বাঁচিয়ে রাখার একটা পারপাস দিয়ে গেছে। ঠিক তখনই রুহানা এসে দানিশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এভাবেই এই মাস্টারপিস থ্রিলার মুভির একটা অসাধারণ এন্ডিং হয়।